হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক ভালোবাসা নিয়ে। আজকে আমরা আব্বু আম্মু শহরের ফ্ল্যাট থেকে রওনা হয়ে যাচ্ছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঈদ করার জন্য। আগে আমার ঈদগুলো একটু অন্যরকম হতো, মানে বছর পাঁচেক আগেও আমরা বছরে দুটো ঈদ পাই মুসলিমরা। একটা ঈদ শ্বশুর বাড়িতে করতাম আর একটা ঈদ বাবার বাড়িতে করতাম। কিন্তু এখন বছরের দুটো ঈদই বাবার বাড়িতে করছি। তার কারণ হচ্ছে আমার তো ভাই নেই, ছোট্ট একটা বোন আছে, সেও বিদেশে চলে গেছে। তো তার প্রবাস জীবন শুরু হওয়ার পর থেকে বছরের দুটো ঈদই আব্বু আম্মুর কাছে আমরাই চলে আসি। ওদিকে আমার তো শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই, সুতরাং ওখানে খালি বাড়িতে ঈদ করার থেকে বরং আব্বু আম্মুর কাছে চলে আসি, যেন আব্বু আম্মুর মনটা ভালো থাকে। যদি ছোট বোনটা দেশে থাকতো সেই সময় আমরা কি করতাম জানো, তখন ছোট বোন একটা ঈদ আমাদের বাবার বাসায় এসে করতো, আর একটা ঈদ আমি শ্বশুর বাড়িতে করতাম। আবার একটা ঈদ ছোট বোন তার শ্বশুর বাড়িতে করতো, তো আমি তখন বাবার বাসায় চলে আসতাম। যাই হোক, দু বোন একটা সময় এভাবে ঈদ করে আব্বু আম্মুর সাথে থাকার চেষ্টা করেছি সব সময়। তবে এখনকার ঈদগুলোর কথা একেবারেই আলাদা, যেহেতু আমার বোনটাও দেশে নেই, উপরন্তু আমারও শ্বশুর শাশুড়ি বেঁচে নেই। সুতরাং সবগুলো ঈদ বা যে কোনো উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠান যাই হোক না কেন, আমরা বাবার বাসায় চলে আসি, যেন বাবা মা একটু ভালো থাকে। আর আমরা আসলে তার জন্য আব্বু আম্মু তো রান্না বান্না সমস্ত উৎসব আয়োজন একটু বেশি করেই করে। সেদিক থেকে সব কিছু মিলিয়ে সবাই অনেক হ্যাপি থাকে। 19-20 রোজা হয়ে গেছে, আমার চেহারার অবস্থা অত্যন্ত খারাপ, তাই বেশি সময় আর ক্যামেরা ধরছি না। ফিল্টার দিয়ে তাও বা একটু দেখা যাচ্ছে, কিন্তু নন ফিল্টারে চেহারার অবস্থা 12টা বেজে গেছে। যাই হোক, আর তো বেশি নেই, 10-12টা রোজা আর আছে। আর তো 10-12টা রোজা রয়েছে, ভালোভাবে কাটিয়ে দিতে পারলে আলহামদুলিল্লাহ। তো আমাদের ড্রাইভার বিপ্লব ভাইয়া আমাদেরকে নিতে চলে এসেছিল বাসায়, আর বাসায় এসে দেখে যে আমাদের এতগুলো ব্যাগ, সেই ব্যাগগুলো গাড়িতে আটছিল না কোনো রকমে। ব্যাগের ওপর মানুষ, মানুষের উপর ব্যাগ, এইভাবে বসে টসে আমরা রওনা হয়ে গেছি। তারপর পথে কি বৃষ্টি কি বৃষ্টি। যাই হোক, সেই বৃষ্টির মধ্যেই সমস্ত কিছু উপেক্ষা করে আমাদের গাড়ি কিন্তু গ্রামের পথ ধরে নিয়েছে। দুপাশে সবুজ ধান ক্ষেত কিন্তু সেটাই বলে দিচ্ছে। আব্বু যেহেতু গতকাল বিকাল থেকে গ্রামের বাসায় এসেছিল, তাই আমরা কাছাকাছি আসার পর তাকে কল করেছিলাম বাড়ির গেটটা খুলে রাখতে। এরপরে গাড়ি নিয়ে সোজা বাড়ির ভেতর। তারপরে বিপ্লব ভাইয়া গাড়িটা সুন্দর করে ধুয়ে চলে গিয়েছিল। তারপরে দেখো বাড়ির কি অবস্থা। অন্যান্যবার বাড়িতে আসলেও যখন আমি ভিডিও করে শেয়ার করি তোমাদের সাথে, তোমরা তো দেখতে পাও বাড়িটা ঝকঝকে, কিন্তু বাড়িটা আসলে এই অবস্থায় থাকে প্রতিবার যখন এসে আমরা তালা খুলে ঢুকি। এবার যেহেতু আব্বু আগে এসেছিল, আব্বু কিন্তু ঘরের ভেতরে ফ্লোরগুলো সব মুছে ক্লিন করেই রেখেছিল, বাট বাইরের অংশ, বাসার সামনের এই অংশটা এবং বাসার পিছনের আঙ্গিনা সব কিছু কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে, ঝরা পাতা দিয়ে একদম একাকার। আর আমার অপরাজিতা গাছে অসংখ্য ফুল ফুটেছে। কত শখ করে গাছখানা দেয়ালে তুলে দিয়ে এইরকম বানাচ্ছিলাম, ইচ্ছা ছিল পুরো দেয়াল জুড়ে অপরাজিতা থাকবে, অথচ ফুল ফুটে ঝরে যায়, কিছুই দেখতে পারি না দূরে থাকি বলে। আমার ইচ্ছা আছে কখনো এইখানে পুরো দেয়াল জুড়ে যখন অপরাজিতা থাকবে, এর ফাঁকে ফাঁকে আমি সুন্দর করে ছোট ছোট লাইটগুলো জ্বালিয়ে দিব, দেখতে অনেক ভালো লাগবে। যেহেতু বিকাল 4টা বেজেই গিয়েছিল আমাদের বাসায় আসতে আসতে, এর কিছুক্ষণের মধ্যেই ইফতারের আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমরা শহরের বাসা থেকে আমাদের ইফতার, ডিনার এবং সেহরি সব কিছু কিন্তু রান্না করে একদম বক্সে করে ক্যারি করে এনেছি। এখানে এসে আম্মুর বা আমার আর শরীরের অবস্থা ছিল না যে চুলা ধরিয়ে কোনো কিছু রান্না বান্না করি, এই সব কিছু চিন্তা করে আগেই সব ব্যবস্থা করে নিয়ে এসেছি।
এদিকে আমাদের বাড়ির ভেতর সাইড দিয়ে উঠানের অংশটা রয়েছে, এই অংশগুলো আমরা ব্যবহার করি না, এগুলো আমার কাকুদের অংশ। তবে ছোট কাকু তো শহরে পার্মানেন্টলি সেটেল হয়ে গেছে পরিবার সহ, আর বড় কাকু মারা গেছেন। তবে কাকি গ্রামেই থাকে, কিন্তু স্কুলে জব করেন, তো আপাতত স্কুল ছুটি হওয়ায় উনি শহরে মেয়ের বাসায় অবস্থান করছেন, হয়তো চলে আসবেন ঈদের আগে আগে। একেবারে কোনো মানুষজন না থাকায় বাড়িঘরের মধ্যে একদম ভুতুড়ে পরিস্থিতি বিরাজ করছিল। তবে আমরা যেহেতু এখন আছি, আমরা থাকাতে কেটে যাবে অন্ধকার আর ঘুচে যাবে সমস্ত নীরবতা। আপাতত কয়েকদিন হইচই করে মেতে থাকবে, আলো জ্বলে থাকবে এই পুরো ভিটেতে। এরপরে ঈদের পরে হয়তো আবার যখন আমরা চলে যাব তখন শুনশান নীরবতা থাকবে। তবে বেশি দেরি তো নেই, পরবর্তী ঈদটাও তো খুব তাড়াতাড়ি চলে আসবে। এরপর ডিনারের সময়টা তোমাদের সাথে শেয়ার করছি। ইলিশ মাছ আর শসা দিয়ে ডালের তরকারি আম্মু শহরের বাসাতেই রান্না করে দিয়েছিল, ওই যে বললাম বক্সে করে ক্যারি করে নিয়ে এসেছি। ইফতারের পরে চা করেছিলাম এখানে গ্যাসের চুলা জ্বালিয়ে। এরপরে আমার আর ডিনার করতে একটু ইচ্ছা করছিল না, আম্মু খাওয়া দাওয়া করে শুয়েই পড়েছে, তাই জামাইকে একা একাই খেতে বসিয়ে দিয়েছি। আমার তো ডিনার করবো না বলছিলাম, ও আমাকে বারবার বলছে ইলিশ মাছ তো পছন্দ করো, মাছটা অনেক টেস্ট হয়েছে, আসো দুবার খেয়ে যাও। এইভাবে মোটামুটি 4-5 বার আমাকে ঠুসিয়ে দিয়েছে। আমার তো অবস্থা আরও খারাপ, ডিনারটা করলে সেহরি একদম খেতে পারি না, এই জন্য ডিনারটা আপাতত স্কিপ করে যাই। সেহরিতে অন্তত একটু জোর করে হলেও খাওয়ার চেষ্টা করি, না হলে আমার আবার সকাল সকালে ক্ষুধা পেয়ে যায়। তো এখন দেখাচ্ছি আবার, এটা কিন্তু সেহরি ভোর 4টার সময়। আমার মেয়েও কিন্তু ডিনার না করে আমার আম্মুর সাথেই ঘুমিয়ে গিয়েছিল সন্ধ্যাতে, তাই সেহরিতে উঠিয়ে দিয়েছি। আর ও রোজা থাকবে বলে আম্মু আবার সেহরিতে চিকেনটা গরম করে দিয়েছে। চিকেন দেখে আমার মেয়ে কিছুটা ভাতও খেয়ে নিয়েছে, এবং আলহামদুলিল্লাহ আজকে সারাটা দিন রোজা করেছিল, একটু কষ্ট হয়েছিল তবু রোজা কিন্তু করতে পেরেছে। তো এরপরে আমরা 4:30টার মধ্যে ভোরবেলাতে সেহরি শেষ করে কফি খেয়ে নিয়েছিলাম। 5টার দিকে তো আজান হয়ে যায়, এরপর কিন্তু আর ঘুমাইনি। 6টা 6:30 বাজে, মেয়েকে পাঠাচ্ছি গ্রামের মক্তবে। গ্রামের মক্তব কিন্তু গ্রামের মসজিদেই চলে আর কি এর কার্যক্রম। আব্বু কিন্তু গ্রামের মসজিদে রয়েছে, আমার মেয়ে খুশি খুশি চলে যাচ্ছে যে নানের সাথে একটু দেখা করতে পারবে। 10 দিন তো তার দেখা আমরা আর করতে পারবো না, কিন্তু আব্বুর সাথেও দেখা হয়নি, আব্বু সে সময় ঘুমাচ্ছিল, ওরা ঘুরে এসে বললো আর কি। তো 6:30টার দিকে ওকে মক্তবে পাঠালাম। আসলে স্কুল তো বন্ধ, অনেকদিন থেকে বাংলা ইংলিশ একেবারেই পড়া হচ্ছে না, ভাবলাম যে অন্তত আরবিটা চর্চার মধ্যে থাকুক। এই তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভালো থেকে সবাই, টাটা।